আবারও সবাইকে আমার চ্যানেল এসআরসি কেমিস্ট্রি প্লাস কম্পিটিটিভে স্বাগত। তো আজকে আমরা পড়ব হচ্ছে কেমিস্ট্রির কোয়ান্টাম নাম্বার, সেল, সাবসেল অ্যান্ড অরবিটাল কনসেপ্ট। ঠিক আছে, বেশ, তাহলে চলো শুরু করি আজকের সেশন। তো দেখতেই পাচ্ছ প্রথমে আমি লেখাই আছে যে কোয়ান্টাম নাম্বার 4 প্রকারের হয়: প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। প্রত্যেকটি কোয়ান্টাম নাম্বারের কিছু ভিন্ন ভিন্ন সিগনিফিক্যান্স রয়েছে। তো প্রথমে আমরা জানব কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অর্থাৎ অ্যাটম সম্পর্কে আমরা জেনেছি অ্যাটমের মধ্যে কি থাকে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে অ্যাটম তৈরি হয়। নিউট্রন, প্রোটন নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন হচ্ছে বাইরের কক্ষপথে। নিউট্রন, প্রোটন নিউক্লিয়াসে থাকে। যেহেতু নিউট্রন হচ্ছে নিউট্রাল, তাই প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জ, তাই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। বাদবাকি ইলেকট্রনগুলো কক্ষপথে আবর্তন করছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কক্ষপথে আবর্তন করছে। এবার এই কক্ষপথগুলির মধ্যে আরও কিছু ভাগ আছে কিনা, কক্ষপথগুলি আরও সূক্ষ্ম বিভাজন আছে কিনা, সেগুলো আমরা জানতে পারবো প্রিন্সিপাল পুরো কোয়ান্টাম নাম্বারটাকে স্টাডি করলে। তো প্রথমে আসি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো বোরের যে তত্ত্ব, বোরের যে পস্টুলেট, ফার্স্ট পস্টুলেটে কী জেনেছি, ইলেকট্রন কোন কক্ষপথে থাকবে, যে কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু mvr = nh/2π হবে। এনকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এনকে বলা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো অ্যাকর্ডিং টু দিস পিকচার, এন কি ডিনোট করছে? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অর এন ডিনোট করছে অরবিট অর শেল অফ অ্যাটম, তাই না? এই ছবিও সেই কথাই বলছে। n = 5 মানে হচ্ছে 5th অরবিট, n = 4 মানে হচ্ছে 4th অরবিট, n = 3 মানে হচ্ছে 3rd অরবিট, n = 2 মানে 2nd অরবিট, n = 1 মানে হচ্ছে 1st অরবিট। আর একটা জিনিস কি বুঝতে পারছি আমরা এই ছবি থেকে, higher the value of n or principal quantum number, higher the value তো আমরা কি দেখলাম? প্রথমেই দেখলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স কী দেখলাম? যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে কোনো একটি অ্যাটমের অরবিটকে আমরা ডিনোট করা যায়। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ডিনোটস দ্য অরবিট অর শেল অফ অ্যাটম, অ্যান্ড হায়ার দ্য ভ্যালু অফ এন অর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হায়ার দ্য এনার্জি অফ দ্য অরবিট। ওকে, এবার বোরের তত্ত্ব অনুযায়ী আমরা আগেই জেনেছিলাম যে 2n² ফর্মুলার মাধ্যমে কোনো একটি অরবিটে সর্বোচ্চ কত সংখ্যক ইলেকট্রন থাকতে পারে সেটা আমরা ডিনোট করতে পারি। কিন্তু তার একটা লিমিটেশনস রয়েছে। কি আছে? n এর ভ্যালু 4 মানে n = 4, আপ টু n = 4 এই ফর্মুলা ভ্যালিড। n > 4 এই ফর্মুলা কিন্তু ভ্যালিড হবে না। অর্থাৎ n > 4 হয়ে গেলে কিন্তু সর্ববহিস্থ কক্ষে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এটা হচ্ছে আউটার মোস্ট সেলের জন্য। এবং পেনাল্টিমেট মানে হচ্ছে আউটার মোস্ট সেলের আগের কক্ষে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এটা হচ্ছে 2n² ফর্মুলার লিমিটেশনস। অর্থাৎ 2n² ফর্মুলা শুধুমাত্র n = 4 আপ টু n = 4 এই অরবিটের জন্যই প্রযোজ্য। n = 1, n = 2, 3, 4 n > 4 হয়ে গেলেই কিন্তু আর এই 2n² ফর্মুলা খাটবে না। তখন কি হয়? তখন আউটার মোস্ট সেলে 8এর বেশি ইলেকট্রন থাকে না, এবং পেনাল্টিমেট সেলে মানে আউটার মোস্ট সেলের আগের সেলে, এটা হচ্ছে পেনাল্টিমেট সেলে 18টার বেশি ইলেকট্রন থাকে না। আঠেরোটা বেশি ইলেকট্রন থাকবে না। তো এই গেল হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। নাও ফর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, উই উইল গো ফর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তো
বোরের থিওরিতে আমাদের প্রথমেই বলেছিল যে অ্যাটমিক স্পেক্ট্রা হয় লাইন স্পেক্ট্রা, অর্থাৎ ইলেকট্রন যখন অরবিট চেঞ্জ করে তখন এনার্জি ছাড়ে, কন্টিনিউয়াস এনার্জি রিলিজ করে না বলে অ্যাটমিক স্পেক্ট্রা হয় লাইন স্পেক্ট্রা, অর্থাৎ এরকম লাইন স্পেক্ট্রা হয়। তো এটাকে একটা স্পেকট্রোমিটারের মাধ্যমে দেখা হয়েছে লাইন স্পেক্ট্রা হবে। কিন্তু যখন দেখা গেছে যখন এই এক একটি লাইন স্পেক্ট্রাকে হাই পাওয়ার স্পেকট্রোমিটারের মাধ্যমে যখন এক্সামিন করা হচ্ছে, তখন দেখা যাবে যে এক একটি লাইন স্পেক্ট্রাও কিন্তু কতকগুলি সূক্ষ্ম লাইনে ডিভাইড হয়ে যাচ্ছে। যখন এই লাইন স্পেক্ট্রাকে আমরা হাই পাওয়ার স্পেকট্রোমিটারের মধ্য দিয়ে আবার রি-এক্সামিন করব, তখন দেখব যে প্রত্যেকটি লাইন স্পেক্ট্রা এরা কিন্তু নিজেদের মধ্যে সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। এর কারণ হিসেবে বিজ্ঞানী সোমারফিল্ড বলেন এই মডেলটা দেন, পাশের যে চিত্র দেখতে পাচ্ছ, এর কারণ হিসেবে যে স্পেকট্রোমিটারে প্রথমে লাইন স্পেক্ট্রা পাওয়া গেল, অ্যাটমিক লাইন স্পেক্ট্রা, তারপর যখন সেটাকে হাই পাওয়ার স্পেকট্রোমিটারের মধ্য দিয়ে এক্সামিন করা হলো, তখন দেখা গেল যে প্রত্যেকটি লাইন স্পেক্ট্রা আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। তো এটার ব্যাখ্যা করার জন্য সোমারফিল্ড এই পাশের চিত্রটি একটি মডেল দিলেন, একে বলা হয় সোমারফিল্ড অ্যাটমিক মডেল। এবং তিনি বললেন যে প্রত্যেকটি অরবিট each orbit consists of a or a number of subcell of subcell. Okay, each orbit consists of a number of subcells. Subcells is denoted by small l. Small l is called azimuthal quantum number. ওকে, তো এখানে দেখো দেওয়া আছে, এখানে n is equal to 4, অর্থাৎ ফোর্থ সাবসেলকে এখানে কনসিডার করা আছে, এবং n এর ভ্যালু 4 আর k এর ভ্যালু, k সমান হচ্ছে k is equal to l plus 1, k is equal to l plus 1। তাহলে k is equal to 1 এর জন্য এখানে l এর ভ্যালু কত হবে? k is equal to 1 এর জন্য এই k is equal to 1 এর ক্ষেত্রে l এর ভ্যালু হবে 0, k is equal to 2 এর ক্ষেত্রে l এর ভ্যালু হবে তাহলে 1, k is equal to 3 এর ক্ষেত্রে l এর ভ্যালু হবে 2, k is equal to 4 এর ক্ষেত্রে l এর ভ্যালু হবে 3। তাহলে l is equal to 0, l is equal to 1, l is equal to 2, l is equal to 3, এদের চেনার সুবিধার্থে এদেরকে কতগুলি সাবসেলে ভাগ করা হলো, কিছু নাম দেওয়া হলো। কি নাম দেওয়া হলো? S, P স্মল, P, D, F, এরা হচ্ছে সাবসেল। তো যেটা বলছিলাম যে l is equal to 0, l is equal to 1, l is equal to 2, l is equal to 3, এদেরকে চেনার জন্য, অর্থাৎ সাবসেলগুলো, এগুলো হচ্ছে এক একটা সাবসেল, n is equal to 4 অরবিটের অন্তর্গত 4টে সাবসেল আমরা পেলাম অ্যাকর্ডিং টু দিস পিকচার। তো এবার এই সাবসেলগুলোকে চেনার জন্য সমারফিল্ড এদের কিছু নাম দিলেন। তো সাবসেল অ্যান্ড করসপন্ডিং এল ভ্যালু। ওকে, সাবসেল হচ্ছে এস, পি, ডি, এফ। আপাতত এফ অবধিই কনসিডার করব, পরবর্তীকালে আরও সাবসেল আছে জিএইচটা এখন কনসিডার না করলেও চলবে, ঠিক আছে।
এল এর ভ্যালু ফর এস এর জন্য কি দেখলাম, কে ইজ ইকাল টু 1, তাহলে এস এর জন্য এল এর ভ্যালু কত হবে 0, পি এর জন্য এল এর ভ্যালু কত হবে 1, ডি এর জন্য এল এর ভ্যালু কত হবে 2, এফ এর জন্য এল এর ভ্যালু কত হবে 3। তাহলে সাবসেলগুলোকে চেনার জন্য এল ইজ ইকাল টু 1, এল ইজ ইকাল টু 2, 3, এই সাবসেলগুলো চেনার জন্য সমারফিল এদের নাম দিলেন কি এস পি ডি এফ। এগুলো হচ্ছে এক একটি সাবসেল। এই সাবসেলগুলোকে আমরা ডিনোট করতে পারি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে। ওকে, তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি বলছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাবসেল কনসেপ্ট দিল আমাদেরকে, অ্যান্ড দ্য hyperfine structure and describes the hyperfine structure of line spectra. ওকে, আবার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে যে এসপিডিএফ এর আমরা কনসেপ্ট পাই, এসপিডিএফ সাবসেল, এদের কি আসে, শিল্ডিং পাওয়ার আসে। এদের দুটো ফ্যাক্টর রয়েছে, শিল্ডিং পাওয়ার অ্যান্ড পেনিট্রেশন পাওয়ার। ওকে, নাও শিল্ডিং পাওয়ার কি হয়, শিল্ডিং বা পেনিট্রেশন যাই বলো না কেন, শিল্ডিং অ্যান্ড পেনিট্রেশন পাওয়ারের অর্ডার কি হবে, অর্ডারটা হচ্ছে এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। শিল্ডিং পাওয়ারের অর্ডার হচ্ছে এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। পেনিট্রেশন পাওয়ারের অর্ডার হচ্ছে এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। পেনিট্রেশন মিন্স হাউ ক্লোজার টু নিউক্লিয়াস, how closer to nucleus, and shielding means, now what about shielding power, shielding power টা কি, এই যে একটা অ্যাটম আছে, এই কক্ষটা একদম নিউক্লিয়াসের কাছে আছে, তারপরে কক্ষটা নিউক্লিয়াস থেকে দূরে আছে। এই যেহেতু নিউক্লিয়াস থেকে দূরে আছে, এই n ইজ ইকাল টু 1, 1 নম্বর কক্ষ এবং 2 নম্বর কক্ষ দিয়ে আমি বোঝাচ্ছি। 1 নম্বর কক্ষ নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা যতটা ফিল করতে পারবে, 2 নম্বর কক্ষ কিন্তু নিউক্লিয়াসের অ্যাকচুয়াল অ্যাট্রাকশনটা ফিল করতে পারবে না, ডিউ টু দ্য প্রেজেন্স অফ 1 নম্বর কক্ষ। ওকে, 1 নম্বর কক্ষটা 2 নম্বর কক্ষ এবং নিউক্লিয়াসের মাঝে অবস্থান করার জন্য 2 নম্বর কক্ষকে 1 নম্বর কক্ষটা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন থেকে শিল্ড করে দিচ্ছে। তাই 1 নম্বর কক্ষ নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যতটা ফিল করতে পারবে, 2 নম্বর কক্ষ কিন্তু 1 নম্বর কক্ষের উপস্থিতির জন্য নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাকে অতটা ফিল করতে পারবে না, একটু কম ফিল করবে। একে বলা হয় শিল্ডিং পাওয়ার। তাহলে শিল্ডিং এফেক্ট বা শিল্ডিং পাওয়ার কি, ইট ইজ দ্য পাওয়ার আর এফেক্ট, যা বলবে, effect to shield the next orbit
from nuclear attraction. তাহলে এখানে এস এর সবচেয়ে শিল্ডিং পাওয়ার বেশি, তারপর পি এর শিল্ডিং পাওয়ার, তারপর ডি এর, তারপর এফ এর শিল্ডিং পাওয়ার সবচেয়ে কম। কেন কম? এখানে দেখো এই যে ছবিটা আছে, এটা হচ্ছে এস অরবিট, এই সবচেয়ে যে ডিফিউজড অরবিটটা আছে এটা হচ্ছে এস অরবিট, তারপরে হচ্ছে পি অরবিট, সরি পি সাবসেল, এস সাবসেল পি সাবসেল, তারপরে এটা হচ্ছে ডি সাবসেল, এইটা হচ্ছে এফ সাবসেল। তাহলে এফ সাবসেল একদম স্ফেরিক্যাল, কিন্তু এস সাবসেলটা নিউক্লিয়াসের একদম কাছে রয়েছে, এস সাবসেলটা কিন্তু নিউক্লিয়াসের একদম কাছে রয়েছে বলে এস সাবসেল অনেক বেশি পরিমাণ ডিফিউজড আছে বলে এর পেনিট্রেশন পাওয়ারটাও বেশি, তারপর পি এর পেনিট্রেশন পাওয়ার আছে, তারপর ডি এর পেনিট্রেশন পাওয়ার, এফ এর পেনিট্রেশন পাওয়ার সবচেয়ে কম। এই যেরকম আকৃতি হবে সেই অনুযায়ী তার শিল্ডিং পাওয়ার হবে, সেই অনুযায়ী তার পেনিট্রেশন পাওয়ার হবে। যেহেতু এস নিউক্লিয়াস সবচেয়ে কাছে আছে তার শিল্ডিং পাওয়ারটা অত্যন্ত বেশি। সে এস অরবিট, এস সাবসেল পি সাবসেলকে শিল্ড করছে, পি সাবসেল আবার ডি সাবসেলকে শিল্ড করছে, ডি সাবসেল আবার এফ সাবসেলকে শিল্ড করছে। যত নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করবে তার পেনিট্রেশন পাওয়ার তত বেশি হবে, তার শিল্ডিং পাওয়ার তত বেশি হবে। তার জন্য শিল্ডিং পাওয়ার আর পেনিট্রেশন পাওয়ার অর্ডারটা অনেকটা মানে একই রকম, এস গ্রেটার দ্যান পি গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান এফ। তাহলে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমরা সাবসেলের কনসেপ্ট পেলাম। এবার আমরা আসছি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, তো আমরা সাবসেলের কনসেপ্ট পেলাম যে একটি অরবিট কতগুলি সাবসেলে বিভক্ত। এবার দেখা যাচ্ছে যে হাইপারফাইন স্ট্রাকচারটা আমরা পেলাম অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে, যে হাইপারফাইন স্ট্রাকচার পেলাম অফ লাইন স্পেক্ট্রা পেলাম, এটা আমি একটু ড্র করছি এখানে। এটা হচ্ছে হাইপারফাইন স্ট্রাকচার অফ লাইন স্পেক্ট্রা। ওকে, এটা আমি একটু বড় করে আঁকলাম। দেখা যাচ্ছে যে এই হাইপারফাইন স্ট্রাকচার অফ লাইন স্পেক্ট্রাকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড অর ইলেকট্রিক্যাল ফিল্ডের মধ্যে দিয়ে রান করাই, অর্থাৎ এই হাইপারফাইন স্পেক্ট্রার মধ্যে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যাপ্লাই করি, তাহলে প্রত্যেকটি হাইপারফাইন স্পেক্ট্রা আরও সূক্ষ্ম সূক্ষ্ম লাইন স্পেক্ট্রায় বিভক্ত হয়ে যাচ্ছে। আমি মার্ক করে দিই এ বি সি, এটা হচ্ছে এ, মানে প্রত্যেকটি লাইন আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। বি এর ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটি লাইন আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। যখন হাইপারফাইন স্ট্রাকচার অফ লাইন স্পেক্ট্রাতে ম্যাগনেটিক আর ইলেকট্রিক্যাল ফিল্ড অ্যাপ্লাই করা হবে, তখন প্রত্যেকটা হাইপারফাইন লাইন ইন্ডিভিজুয়ালি আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে। এটা হলো সি, এটা হলো বি, এটা হলো সি। সিও দেখা যাবে যে প্রত্যেকটি লাইন আরও সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যাচ্ছে।
তো এই ঘটনাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এই ঘটনা ঘটলে তাকে বলা হয় জিম্যান এফেক্ট। ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতিতে এই ঘটনা ঘটলে একে বলা হয় জিম্যান এফেক্ট। সরি, ইলেকট্রিক্যাল ফিল্ডের উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটলে বলা হয় এই ঘটনাকে বলা হয় স্টার্ক এফেক্ট। তাহলে এই জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্টে ব্যাখ্যা করতে গিয়েই কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অথবা স্মল এম এর কনসেপ্টটা আসে। বলা হয় যে প্রত্যেকটি অরবিট যেমন কতকগুলি সাবসেল নিয়ে তৈরি, তেমনি প্রত্যেকটি সাবসেল তেমনি কতকগুলি অরবিটাল নিয়ে তৈরি। ইচ সাবসেলস কনসিস্ট অফ a number of orbital and orbital is denoted by magnetic quantum number. Small m, okay, orbital is denoted by magnetic quantum number. এবার আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু দেখেছিলাম 0 to n-1, এই রেঞ্জে হবে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, এল এর ভ্যালু। তেমনি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কি হবে, এম এর ভ্যালু কি হবে, এম এর ভ্যালু হবে 12 + 1 নাম্বার of value, 12 + 1 number of value। তার রেঞ্জটা কত হবে, এর এম এর রেঞ্জ হবে কি -L to +L ভায়া 0। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বুঝি, সেটা হচ্ছে যদি ফর L = 0 ভ্যালু, তার এম এর করসপন্ডিং এম এর ভ্যালু কত হবে, করসপন্ডিং এম এর ভ্যালু হবে তাহলে কতগুলো ভ্যালু হবে দেখি, 2 × 0 + 1 মানে একটাই ভ্যালু হবে, এবং তার ভ্যালু কত হবে, এল এর ভ্যালু এম এর ভ্যালু সেক্ষেত্রে হবে 0, 0 ফর s অরবিটাল, ওকে, 0 ফর s অরবিটাল। আবার L for L = 1, সেক্ষেত্রে করসপন্ডিং এম এর ভ্যালু কত হবে, 2 × 1 + 1 তিনটে ভ্যালু হবে। তাহলে এল এর ভ্যালু রেঞ্জ কত হবে, -1 0 +1। তো আমরা কতদূর পড়ছিলাম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়ছিলাম, তাই না? আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে বিভিন্ন ভ্যালু বের করা পড়ছিলাম। যখন L = 1 হবে তখন এম এর হবে তিনটে ভ্যালু, -1 0 +1। তো একটা বিষয় আমি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে মিস করে গেছি, সেটা হচ্ছে লেখার পদ্ধতি। কীভাবে অরবিটালগুলোকে তো আমরা বুঝতে পেরেছি, L = 0 হলে s অরবিটাল, 1 হলে p, L = 0 হলে s অরবিটাল, 1 হলে হচ্ছে p, 2 হলে হচ্ছে d, 3 হলে হচ্ছে f। এবার এগুলো লেখার কি পদ্ধতি, লেখার পদ্ধতি হচ্ছে আগে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n লিখতে হবে, তারপরে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ns, np,
এনডি, এনএফ আমরা লিখব হচ্ছে এইভাবে। এবার প্রত্যেকটি অরবিটের করসপন্ডিং নাম্বার অফ সাবশেল কত সেটা আমাদের একটু জানতে হবে। ফর কে সেল L is equal to 0, L is equal to 0 means number of subshell হচ্ছে 1, that is S subshell. ওকে, নাম্বার অফ সাবশেল হচ্ছে 1। ফর এল সাবশেল, ফর এল সেল ক্যাপিটাল এল, স্মল এল ইজ ইকুয়াল টু হচ্ছে 2, স্মল এল ইজ ইকুয়াল টু হলো 0, 1, দ্যাট ইজ n ইজ ইকুয়াল টু 2, 0, 1। তাহলে নাম্বার অফ সাবশেল কত হবে এক্ষেত্রে? দুটো, এস অ্যান্ড পি। ফর n ইজ ইকুয়াল টু 3, এগুলো কোত্থেকে আসছে? এগুলো আমরা যে রেঞ্জ পড়েছিলাম 0 to n-1 এল এর ভ্যালু, সেখান থেকে আসছে। n ইজ ইকুয়াল টু 2 হলে কত হবে? 0 থেকে হবে 1। n ইজ ইকুয়াল টু 3 থেকে কত হবে? 0, 1, 2 এল এর ভ্যালু। তাহলে কতগুলো সাবশেল থাকবে? 3টে সাবশেল থাকবে। যত এল এর ভ্যালু পাবো সেই অরবিটের করসপন্ডিং সাবশেলের সংখ্যা হবে তত। যদি কোনো একটি অরবিটের n ইজ ইকুয়াল টু 4 যদি হয় তাহলে আমরা কি পাবো? n ইজ ইকুয়াল টু 3 এর ক্ষেত্রে সাবশেলগুলোকে দেখে নিই, এস, পি, ডি। n ইজ ইকুয়াল টু যখন 4, এই ফর্মুলা অনুযায়ী এল এর ভ্যালুর সংখ্যা কটা হবে? 0, 1, 2, 3, 0 to n-1। তাহলে সেক্ষেত্রে সাবশেলের সংখ্যা কত হবে? 4টে সাবশেল হবে। তাহলে এস, পি, ডি, এফ। অর্থাৎ এল এর যত কটা ভ্যালু পাবো কোনো একটি অরবিটের ক্ষেত্রে করসপন্ডিং নাম্বার অফ সাবশেল ততই হবে। এন এর ভ্যালু যদি আমরা 3টে পাই করসপন্ডিং নাম্বার অফ সাবশেল 3টে হবে। এন এর ভ্যালু যদি একটা পাই করসপন্ডিং নাম্বার অফ সাবশেল একটাই হবে। এন এর ভ্যালু 4টে পেলে করসপন্ডিং নাম্বার অফ সাবশেল তত হবে। ঠিক আছে, এটুকু বুঝলাম। এবার আবার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে ফিরে আসি। এই কনসেপ্টটা এখন আমাদের এখানে কাজে লাগবে। কি হলো? তাহলে এল ইজ ইকুয়াল টু 1 এর জন্য আমি এন এর এম এর করসপন্ডিং 3টে ভ্যালু পেয়েছি। কি কি? -1, 0, +1। আমি এম এর রেঞ্জটা বলেছিলাম -L টু +L ভায়া 0, সেই অনুযায়ী লিখলাম। এবার আমরা কি জানি? এল ইজ ইকুয়াল টু 1 মানে কি? পি সাবশেল না? এন ইজ ইকুয়াল টু 1 মানে পি সাবশেল। তাহলে এম ইজ ইকুয়াল টু 1 মানে পি সাবশেল। আমি 3টে ভ্যালু পেয়েছি। 3টে ভ্যালু 3টে অ্যাক্সিসকে ডিনোট করছে। পি এর মানে পি সাবশেলটা 3টি অরবিটালে বিভক্ত। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে ব্যাখ্যা দিতে গিয়ে কি বললাম? ইচ সাবশেল কনসিস্ট অফ এ নাম্বার অফ অরবিটালস। তাহলে পি সাবশেল কনসিস্ট অফ 3 অরবিটালস। 3টে এম এর ভ্যালু পেয়েছি। একই রকম যটা এল এর ভ্যালু পাবো তটা সাবশেল থাকবে, যটা এম এর ভ্যালু পাবো তটা অরবিটাল থাকবে। তাহলে এখানে কি আমি এল এর জন্য করসপন্ডিং আমি 3টে অরবিটাল পেয়েছি, 3টে এম এর ভ্যালু পেয়েছি। তার মানে পি সাবশেল 3টে অ্যাক্সিস বরাবর বিন্যস্ত 3টি অরবিটাল নিয়ে তৈরি, অর্থাৎ পিএক্স, পিওয়াই, পিজেড। ফর এল ইজ ইকুয়াল টু 0 আমরা একটাই ভ্যালু পেয়েছি, এস অরবিটাল। এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক, তার কোনো অ্যাক্সিস নেই। এস অরবিটাল হলো স্ফেরিক্যালি সিমেট্রিক। ঠিক আছে, এটা হচ্ছে এস অরবিটাল। এর আকৃতিটা এরকম, মানে আমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক। পি অরবিটালের শেপ কেমন? পি অরবিটাল 3টি অ্যাক্সিস বরাবর রয়েছে, ডাম্বেল শেপ রয়েছে। পিওয়াই প্লাস মাইনাস মিন্স এটা হচ্ছে প্লাসের দিক, পজিটিভ দিক, এটা হচ্ছে ওয়াইয়ের নেগেটিভ দিক। দুটো ফেজকে বোঝাচ্ছে, প্লাস মাইনাস দুটো অপোজিট ফেজকে বোঝাচ্ছে কোনো একটি অরবিটালের। এটা হচ্ছে পিওয়াই। পিএক্স,
pz. ওকে, py px pz। ফর ডি সাবসেল আমরা দেখে নিই, তাহলে ডি এর জন্য কি হবে, ফর এল ইজ ইকাল টু 2 এর জন্য কটা ভ্যালু থাকবে, 2 ইন্টু 2 প্লাস 1, মানে 5টা এম এর ভ্যালু, এম এর 5টা ভ্যালু থাকবে। তার রেঞ্জ কত হবে, -L2 প্লাস এল ভায়া 0, কী হবে দেখে নিই, -2 -1 0 +1 +2, অর্থাৎ আমরা এখানে 5টা এম এর ভ্যালু পেলাম, অর্থাৎ ডি সাবসেল consist of 5 orbital। কি dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার dz স্কোয়ার dxy dyz dxz, এই 5টা অরবিটাল নিয়ে ডি সাবসেল তৈরি। তেমনি এফ এর ক্ষেত্রে আমরা কি পাবো, এফ এর ক্ষেত্রে এল ইজ ইকাল টু হচ্ছে ফর এফ সাবসেল ফর এফ এল সমান হচ্ছে কি 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস 1, মানে এম এর আমরা 7টা ভ্যালু পাবো। তাহলে সেক্ষেত্রে এম এর হচ্ছে 7টা ভ্যালু, তাহলে সেক্ষেত্রে ভ্যালুগুলো কী হবে, রেঞ্জ কী হবে, -3 -2 -1 0 +1 +2 +3। ওকে, তার মানে মোট আমরা এফ সাবসেলের ক্ষেত্রে 7টা অরবিটাল পাবো, 7টা অরবিটাল পাবো। তাহলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমাদের অরবিটকে বলছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সাবসেলকে ডিনোট করছে, বলছে যে ইচ অরবিট কনসিস্ট অফ এ নাম্বার অফ সাবসেলস, অ্যান্ড ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবার বলছে কি সবই স্পেকট্রাল ডেটার ওপর নির্ভর করে। অ্যাটমিক লাইন স্পেকট্রাস বিভিন্ন তার যে ফাইন স্ট্রাকচার, হাইপার ফাইন স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, জিম্যান এফেক্ট, স্টার্ক এফেক্ট পাওয়া যাচ্ছে, সব কিছুর ওপর ডিপেন্ড করে এই অরবিট সাবসেল অরবিটালের কনসেপ্টগুলো দেওয়া হচ্ছে। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি বলছে, ইচ সাবসেল কনসিস্ট অফ নাম্বার অফ অরবিটালস। ওকে, এই অবধি আমাদের অরবিট অবধি আমরা পড়লাম। এরপরে আছে কি স্পিন কোয়ান্টাম নাম্বার। তাকে এস দিয়ে ডিনোট করা হয়। স্পিন কোয়ান্টাম নাম্বার কি বলছে, স্পিন কোয়ান্টাম নাম্বার বলছে টক্স অ্যাবাউট দ্য স্পিন, direction of spin, more precisely ইলেকট্রন স্পিন। স্পিন কোয়ান্টাম নাম্বার কি বলছে যে ইলেকট্রন স্পিন 2 ধরনের হবে, spin 2 types, clockwise anti-clockwise। ওকে,
ক্লকওয়াইজ মানে সেটা হবে প্লাস হাফ তার ভ্যালু, ক্লকওয়াইজ স্পিন হলে স্পিনের ভ্যালু হবে প্লাস হাফ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হবে মাইনাস হাফ। বাস এইটুকুই। স্পিন কোয়ান্টাম নাম্বার টক্স অ্যাবাউট দ্য ডিরেকশন অফ স্পিন অফ ইলেকট্রন, দ্যাট ইজ ক্লকওয়াইজ যদি স্পিন হয় তাহলে সেটা হবে প্লাস হাফ, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা হবে মাইনাস হাফ। ক্লকওয়াইজ মানে তাকে এভাবে ডিনোট করা হয়, অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে এভাবে ডিনোট করা হয়। বা এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারের সিগনিফিক্যান্স। এবার যদি আমরা চারটে কোয়ান্টাম নাম্বারকেই এক জায়গায় নিয়ে আসি, এক জায়গায় মানে n ইজিক্যাল টু 4 এর রেসপেক্টে যদি আমরা ধরি n ইজিক্যাল টু 4, সেক্ষেত্রে কি হবে, n ইজিক্যাল টু 4 আমরা আগেই কি জানি, কি দেখলাম যে আমরা চারটে সাবসেল পাবো, চারটে সাবসেল পাবো। n কি কি পাবো, 4s, 4s, 4p, এটা হচ্ছে 4f, এখানে হচ্ছে 4d। এগুলো কি পেলাম, এটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে 4f। ওকে, ফোর এফ 4d। এবার এগুলো কি, এগুলো হচ্ছে সব এল এর ভ্যালু, তাই না, এগুলো হচ্ছে সব করসপন্ডিং এল ভ্যালু থেকে এসছে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে এসেছে, আর এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে আমি ধরলাম। সমস্ত কোয়ান্টাম নাম্বারগুলিকে এক জায়গায় করার জন্য একটা ছকের মাধ্যমে কিভাবে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে করসপন্ডিং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আসছে, কি করে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার থেকে করসপন্ডিং ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু আসছে। ঠিক আছে, তাহলে আমরা n ইজিক্যাল টু যেহেতু 4, সেখান থেকে আমরা চারটে সাবসেল পেয়ে গেলাম। হলো n ইজিক্যাল টু 4 কোত্থেকে পেলাম, 0 টু n-1 এই ফর্মুলা থেকে আমরা পেলাম। তাহলে n ইজিক্যাল টু 4 হলে 0, 1, 2, 3, চারটে এল ভ্যালু, চারটে সাবসেল। ওকে, এবার আমরা করসপন্ডিং এবার m এর ভ্যালুতে যাব। তাহলে l এর 4s এর ক্ষেত্রে m এর ভ্যালু কি হতে পারে, 12 প্লাস 1 যদি ধরি, 4s এর ক্ষেত্রে s, p, d, f, তাহলে s এর ক্ষেত্রে l এর ভ্যালু 0, তাহলে 2 ইন্টু 0 প্লাস 1 মানে একটাই m এর ভ্যালু, তাহলে সেক্ষেত্রে আমার একটি কক্ষক থাকবে, 1 সাবসেল, 1 অরবিটাল 4s এর ক্ষেত্রে বা s এর ক্ষেত্রে 1 অরবিটাল। ওকে, 4p এর ক্ষেত্রে কি হবে, 4p এর ক্ষেত্রে হবে l is equal to 1, 2 into 1 plus 1 মানে তিনটে থাকবে, তার মানে এখানে অরবিটাল কি কি হবে, 3 অরবিটাল, px, py, pz। 4d এর ক্ষেত্রে কি হবে, 4d এর ক্ষেত্রে হবে 5 ভ্যালু মানে 5 অরবিটাল, 5m ভ্যালুস, 5 orbitals।
ওকে, 5 অরবিটালস। কি হবে এখানে? -2 -1 0 +1 +2। এখানে কি হবে? -1 0 +1 পি এর ক্ষেত্রে। এফ এর ক্ষেত্রে কি হবে? 7 m ভ্যালুস, দ্যাট মিনস 7 অরবিটালস or 7 কি ভ্যালু হবে? -3 -2 -1 0 +1 +2 +3। তো এই অবধি আমরা বুঝলাম। তাহলে এখানে আজকে আমরা কি শিখলাম? যে অরবিটকে একটি অরবিট কতগুলো ভাগে বিভক্ত। তাহলে একটি অরবিট, তাহলে সিগনিফিক্যান্স অফ কোয়ান্টাম নাম্বার কি? অফ কোয়ান্টাম নাম্বার। concept of orbit, okay, then concept of subcell and explanation hyperfine spectra। atomic spectra। দেন থার্ড হচ্ছে concept of orbitals and explanation of Zeeman effect and Stark effect। আরটা হচ্ছে চার নাম্বার হচ্ছে কনসেপ্ট অফ ইলেকট্রন স্পিন। আর কিভাবে আমরা বিভিন্ন অরবিটালকে ডিনোট করব, কিভাবে লিখব, প্রসেস টু রাইট দ্য অরবিটালস। অ্যাকচুয়ালি আমরা রাইট দ্য অরবিটালস বলি ঠিকই, কিন্তু আমরা অ্যাকচুয়ালি px py pz না ভেঙে লিখে আমরা সাবসেল ওয়াইজ লিখি, তাই তো? তাহলে প্রসেস টু রাইট দ্য সাবসেল। ওকে, তো এইগুলো আমরা আজকে জানলাম। সাবসেল কী করে লিখতে হয়? প্রথমে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার লিখতে হয়, তারপরে করেসপন্ডিং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারগুলো লিখতে হয়, NS NP ND NF এভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে আজকে এই অবধিই থাকলো। আজকে আমরা কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানলাম। পরের দিন আমরা আউবাউ প্রিন্সিপাল, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল সম্পর্কে জানবো। তারপরে আমরা অ্যাটমিক স্ট্রাকচার কী করে লিখতে হয়, অ্যাটমিক স্ট্রাকচার ইলেকট্রনিক কনফিগারেশন কী করে লিখতে হয় সেই পদ্ধতি আমরা শিখব।
থ্যাংক ইউ।